আমার দূর সম্পর্কের বোন, ওর বয়স 14, বাগবাজারে থাকে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। ওর বাবা মা খুবই কনজারভেটিভ। ওকে পড়াতে আসে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটি ছেলে। ছেলেটির জীবনে এই প্রথম টিউশন, প্রথম প্যাশন। মেয়েটির জীবনে এটি প্রথম যোগ বাইরের জগতের সঙ্গে। মেয়েটি ছেলেটির চোখের থ্রু দিয়ে জানতে পারে সিনেমার বিষয়, কবিতার বিষয়, পোয়েট্রি, নাচ, গান, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, শেক্সপিয়ার, শঙ্খ ঘোষ, বব ডিলান, নচিকেতা, নীলাঞ্জনা, পৌলমী। আর তারপর প্রেম, গভীর গাঢ় প্রেম, বয়ঃসন্ধির প্রথম প্রেম। বয়ঃসন্ধি, প্রাইভেট টিউটর, পুরনো বাড়ি, একলা ঘর, পড়তে বসা। সেই প্রেম তো অনিবার্য। কিন্তু তারপর কি হয়? মেয়েটি বড় হয়, কলেজে যায়, তার বন্ধু বান্ধব সব পাল্টে যায়। সে কি ভুলে যায় তার প্রথম প্রেমের কথা? মনে হয় না। প্রত্যেক নারীর জীবনে রয়েছে বয়ঃসন্ধির এক মিষ্টি ভালো লাগার স্মৃতি। সেই স্মৃতির কথা ভেবে শুরু করছি আজকের নারী। নমস্কার, আমি নারীর কমলিকা। আবার চলে এসেছি প্রতিদিনের মতো এই ফ্যাশন সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য। রেশম শিল্প, হ্যাঁ, আমাদের দেশে খুব প্রচলিত, উন্নত। আমাদের দেশে সিল্কের শাড়ি তৈরি হচ্ছে দীর্ঘকাল ধরে। কাঞ্জিভারম বলুন, সোনামুখী সিল্ক বলুন, তসর বলুন, ইত্যাদি নানা ধরনের শাড়ি। আজ আমরা এইসব শাড়ি একটু নতুনভাবে, নতুন রূপে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর তাই আমাদের আজকের অতিথি বামা ডিজাইনার্স কালেকশনসের দীপা ঘোষ। আসুন দীপাদি, নমস্কার। দীপাদি, আপনি ফ্যাশন ডিজাইনিং করার পরে যখন আপনার ক্যারিয়ার শুরু করেন, প্রথম থেকেই কি এই রেশম শিল্প, সিল্কের শাড়ি নিয়ে কাজ করছেন? না, প্রথম আমি তাঁতের শাড়ি দিয়ে আরম্ভ করেছিলাম। তাঁত আর সিল্ক, এর দুটোর মধ্যে ডিজাইনিং এর পার্থক্য কিছু আপনি নিজে করার সময় ফিল করেন? ডিজাইনের পার্থক্য মানে কি, তাঁতের শাড়ি যেমন ধরো ঢাকাই শাড়ি, ঢাকাই শাড়ি তো একটা ট্র্যাডিশন আছেই, তার আলাদা ডিজাইন, তার আলাদা একটা অন্যরকম থাকে, যেটা বোনাই হচ্ছে। কিন্তু সিল্ক, যেটা আমরা ধরো রেশম থেকে যে সিল্কটা আসছে, সেটা তো জাস্ট আমি কিনছি কি, আমি র মেটেরিয়ালটা মানে ধানটা, শাড়ির মেটেরিয়ালটা আমি কিনছি, আমি তার উপরে কাজ করছি। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, এই প্রফেশনটা তো মানে সবার জন্য নয়, এই জন্য কি আপনার ছোটবেলা থেকে কোনো ন্যাক বা অ্যাপটিটিউড ছিল? ছোটবেলা থেকে কখনো ভাবিনি গো শাড়ি এরকম ভাবে করবো বলে। শাড়ি নিয়ে হয়তো কাজ করবো মানে আপনি করবেন ভাবেননি, কিন্তু আঁকা ঝোঁকা এগুলোর উপর না, আমি একটু আঁকতে পারতাম না। তাহলে কি করে আঁকতে পারতাম না, কিন্তু আমি ভীষণ ভালোবাসতাম সাজতে, তারপরে মার্কেটিং করতে। আমি ভীষণ বুটিকে ঘুরতাম, বুটিকে যেতে খুব ভালো লাগতো। তারপরে পরে হঠাৎ বছর দুয়েক আগে, মানে 2001-এ আমার মেয়ে আর আমার ছেলের বউ, মানে আমার মেয়ে টুম্পি আর আমার বউ রাধিকা, দুজনে মিলে ওরা হঠাৎ কিছু শাড়ি কিনে বিক্রি করবে বলে বম্বে পাঠালো। সেই থেকে আমার শুরু। ওরা বিজি হয়ে গেল অন্যদিকে, আমার উপর পুত্রবধূ শুরু করলে এবং এখন সেটা উনি চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, একটু ক্রিয়েশনগুলো এবার আমরা নিয়ে বসবো। আচ্ছা, সব থেকে ভালো এবং পছন্দের কোনটা? লালটা? লালটাও ভালো, সোনামুখী সিল্ক তো সবই ভালো। হ্যাঁ, এটা সোনামুখী সিল্কের উপরে কাজ, আড়ির কাজ করিয়েছি, দেখো হাফ এন্ড হাফ করেছি, এটা ডাই করে। বাহ, হাফ হাফ। এটা বোধহয় খুব চলছে না দিদি, শেডেড স্কিমটা ভীষণ চলছে, হাফ হাফ করে এটা। আর এই এমব্রয়ডারিটা কি? এটা আড়ির কাজ। আড়ির কাজ, এটা ফেব্রিক জানো তো? আচ্ছা, এটা ফেব্রিক কাজ করা, অ্যাসিড পেইন্ট করা, এটা অ্যাসিড কালার বলে। ভীষণ কস্টলি এটা। আচ্ছা আচ্ছা, ভীষণ সময় সাপেক্ষ, কিন্তু খুব লাস্টিং, খুব ভালো করে, রংটা একদম উঠবেই না। আচ্ছা, এই যে করা হয়েছে, যেমন খুশি তুমি ইউজ করো, কাচও নষ্ট হবে না। আচ্ছা, এই কালার কম্বিনেশন, এই স্কিমটা বোধহয় একটু মেটালিক টাচ আছে। এটা যেমন ধরো একটা আর্থ কালার দিয়েছি, আর্থ কালারের সঙ্গে ধরো এইটা যে দিয়েছি, এমনি মানে কিছু না ভেবেই দিয়েছি, আর্থ কালারের সঙ্গে এইটা ধরো ভীষণ ভালো গেছে। আচ্ছা, এইটাও আমার খুব চোখে পড়েছিল, কারণ এটা আমার ভীষণ পছন্দের।
আর এগুলো হাতে আঁকা? সমস্ত হাতে করা, সমস্ত। আর এই দেখো এর মধ্যে কাজ আপনার, মানে সেটাই আমার সবথেকে ভালো লাগছে। আর এর মধ্যে দেখো একটা জাল 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 মতন এফেক্ট এসছে। এটা না মশারি রেখে রেখে তার উপর ব্রাশ করতে। বাহ, এটা তো খুব ভালো কনসেপ্ট, এটা জানা ছিল না। আমি দেখছি ভীষণ কালারফুল কম্বিনেশন আপনার, মানে এই স্কিমস গুলো আপনি কোত্থেকে ডিরাইভ করেন? দেখো কালারফুল বলতে কি আমার বেশি ভালো লাগে কিন্তু একটু সাবডিউড। হ্যাঁ, আমার বেশি ভালো লাগে এই ধরনের সাদার দিকে, হালকা রং বেশি ভালো লাগে। কিন্তু আমি যখন এটা তো আমার একটা প্রফেশন, তো আমি তো ব্যবসা করতে এসেছি, সবাই চায় না সাদাটা। অনেকে বলে শুধু সাদা সাদা কেন, একটু কালারফুল হলে ভালো লাগে। বয়স্ক ভদ্রমহিলারাও একটু অন্য ধরনের জিনিস এক্সপেরিমেন্ট করছেন, আমি একটু আবার কালারফুল এগুলো করেছি। আবার একটু বাটিকটা না একটু কালারফুল হলে ভালো লাগে। এটা তো বাটিক। আর এই জর্জেট ক্রেপের কিরকম রেঞ্জ রেখেছেন আপনি? এইগুলো যেমন রয়েছে দেখো ইটালিয়ান ক্রেপ, এটার দাম আছে আমার 250, মানে 2500। হ্যাঁ, কারণ ইটালিয়ান ক্রেপের ইটসেলফ খুব দাম। তারপরে এইরকম ভাবে আঁকা হাতে ভাবো, এগুলো সব অ্যাসিড কালার করা। আর অ্যাসিড কালারের একটু কি এক্সপেন্সিভ রেঞ্জে চলে যাচ্ছে অ্যাসিড কালার ইউজ করলে? অনেক বেশি। এই ধরনের ক্রেপস গুলো এটাও বোধহয় ইটালিয়ান? এটাও একই, এই দুটো শাড়ির এক। এইগুলো খুব জানতে ইচ্ছে করছে, যেটা অ্যাসিড প্রিন্ট দেখালেন, এই কালো আর গোল্ডেন, এইগুলো। এটা তো সোনামুখী সিল্কের উপর অ্যাসিড কালার করা, এটা 2200 দাম। আচ্ছা, মানে 2200 টাকা। আচ্ছা, ওভারঅল আপনার রেঞ্জ 500 থেকে শুরু হয়, কত অবধি যায়? আমার সিল্ক ধরো রয়েছে 3000 অবধি আছে। আচ্ছা, 3000 অবধি। আর এই ধরো বিয়ন্ড 3000 না। তাহলে সোনামুখী সিল্ক, তসর বলুন, সবই 3000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বামা কালেকশনস বুটিকে। তাহলে দিদি আপনার কাছে শিগগিরই যাওয়া হচ্ছে। খুব ভালো, আমি খুব খুশি হব তোমরা এলে। আর আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই যাবেন, তাই না? তাহলে এই ফ্যাশন সেগমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর দীপাদির সঙ্গে যদি যোগাযোগ করতে চান, বামা কালেকশনসের সম্বন্ধে যদি কোনো তথ্য জানতে চান, সেটা সম্বন্ধেও আমাকে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার, আমি দেবযানী, আবার চলে এসেছি আপনাদের সামনে। কী নিয়ে আলোচনা করা যায় বলুন তো আজকে? আচ্ছা, একটা কথা বলুন, গোলগাল নাদুস নুদুস মোটাসোটা বাচ্চা কে না চায়? সবাই চাই আমরা। অ্যাকচুয়ালি বাচ্চাদের একটু মোটাসোটা না হলে বোধহয় ভালোও দেখতে লাগে না, তাই না? কিন্তু আজকাল ডাক্তাররা সেটা মোটেই প্রেফার করছেন না, বলছেন নাকি এটা রোগ। তো চলুন না, এটা একটু জানা যাক ব্যাপারটা কি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ব্যানার্জিকে। নমস্কার ডক্টর ব্যানার্জি। আচ্ছা ডক্টর ব্যানার্জি, এই খুব মোটাসোটা বাচ্চা আজকাল তো আপনারা প্রেফার করেন না কেন? আসলে একটা কনসেপ্ট ছিল যে মোটা বাচ্চা বলেই খুব সুস্থ। আজ কোনো দাও দিদিমারা বা ঠাকমারা বলেন কি সুন্দর নাদুস নাদুস বাচ্চা। তার কনসেপ্টটা এসছে কিছুটা আমাদের ট্র্যাডিশন থেকে। ওই গোপাল কৃষ্ণের চেহারাটা বেশি ননি খাচ্ছে মোটাসোটা, অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যে বেবি শোগুলো হতো বা আমাদের এখানেও বেবি শো হতো, বা বিভিন্ন জায়গায় যে বেবি প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্টে একটা গোলগাল নাদুস নাদুস বাচ্চাই দেখানো হয়। এবং বেবি শোতে তারাই প্রথম দিকে প্রাইজ পেত যারা একটু ওভারওয়েট, চাবি, গোলগাল বাচ্চা। আমেরিকাতে ইন্টারেস্টিংলি একটা স্টাডি করে দেখা গেছে যে যারা 25-30 বছর আগে বেবি শোতে প্রাইজ পেয়েছিল তাদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকের ইনসিডেন্স বেশি, ডায়াবেটিসের ইনসিডেন্স বেশি, বা ব্লাড প্রেশারের ইনসিডেন্স বেশি। তাহলে আমরা কোন সময় বুঝতে পারবো যেটা রোগে পরিণত হচ্ছে? মানে মোটা, আমরা তো সবাই আপনি যেটা বললেন মোটাসোটা বাচ্চা ভালোবাসি, কিন্তু একটা সময়তে গিয়ে আমাদের এটা বুঝতে হবে যে না, এই মোটাটা ঠিক নয়, এটা কোনো রোগ হয়ে যাচ্ছে। এটা কখন বোঝা যায়? এটা ঠিক ওরকম অ্যাবসলিউট ক্রাইটেরিয়া কিছু নয়। মানে আজকাল তো সবাই আমরা বাচ্চাকে নিয়ে একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে যাই, এবং 1 মাস 2 মাস 3 মাস অন্তর যাওয়া হয়, তখন ওয়েটটাও নেওয়া হয়। তো বৈজ্ঞানিকভাবে আমরা বলি যে 97 সেন্টাইলের উপরে হলে তখন একটুখানি ওয়ার্ন্ড হতে হবে। ধরুন একটা স্ট্যান্ডার্ড বাচ্চা 1 কিলোর বাচ্চা, একটা রাফ ফিগার দিচ্ছি, 10 কিলো হলে ভালো। এবার তার থেকে 10 বা 20% যদি বেশি হয় তখন কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে, অর্থাৎ সেই বাচ্চার ওভার ফিডিং হচ্ছে। সিমিলারলি ধরুন একটা বাচ্চা যদি তার বয়স হিসেবে 15 কিলো হয়, তাহলে তার 10 to 20%, 16.5 বা 17-18 অবধি তখনও কেয়ারফুল হওয়া উচিত। কিন্তু তার বাইরে হলে নিঃসন্দেহে বুঝতে হবে যে তার ওজনটা যতটা বাড়ার কথা তার চেয়ে অস্বাভাবিকভাবে বাড়ছে। তার অনেকগুলো কারণ আছে, তো সেগুলো যদি একটা একটা করে আমরা আলোচনা করে নিই। আর এই খাওয়া দাওয়ার ব্যাপারটা মায়েরা জেনারেলি মানতে চায় না যে বাচ্চা
কে কম খাওয়াবো, একটু ওভার ফিডিং করার টেন্ডেন্সি আমাদের সমাজে রয়েছে বাচ্চাদের। আমাদের সমাজে কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও রয়েছে। এখন যারা কনসিয়াস মাদার্স তারা এটা নিয়ে এখন প্রশ্ন করছেন যে ওজন বেশি বাড়ছে না তো, কিন্তু আজও যদি 100 জন মা আমার চেম্বারে আসেন তার মধ্যে 99 জনে কমপ্লেন থাকে বাচ্চা খাচ্ছে না এবং ওজনটা কমে যাচ্ছে। তখন যদি আপনি প্লটে কার্ভ, যে ওয়েট কার্ভ যেটা গ্রোথ কার্ভ, তাতে যদি প্লট করেও দেখান তাহলেও যারা ইন্টেলিজেন্ট তারা কনভিন্সড হচ্ছেন, কিন্তু অনেকের মনেই যেন রয়ে গেছে যে একটু গোলগাল হলেই দেখতে ভালো হবে। প্রিভেনশনটা কি, মানে শুধু খাওয়া দাওয়াটাই আমাদের রেস্ট্রিক্ট করতে হবে না? প্রিভেনশন এজ ওয়াইজ ধরুন একটা 1 বছরের বাচ্চার তো কোনো অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ সেই অর্থে বাড়ানো যায় না, কিন্তু দুটো ফ্যাক্টর আছে। একটা হলো এই যে এক্সেসিভ ক্যালোরি অ্যান্ড ফ্যাট কনজাম্পশন, যেটাকে আমরা জাঙ্ক ফুড বলি আজকাল, তো সব জায়গাতেই সফট ড্রিঙ্কস, বার্গার্স, মিষ্টি, চকলেটস, চিপস এগুলো খাওয়ার প্রবণতা বেশি। সোকল যে হেলদি ডায়েটটা সেটা কিন্তু নর্মাল ভাত, রুটি, মাছ, মাংস সেগুলো খাওয়ার প্রবণতা কম। তার কারণ এই ফুডগুলো একটু বেশি এক্সপেন্সিভ, তাই মা বাবারাও প্যাম্পার করেন, বাচ্চাও চাচ্ছে টিফিনে সেটা দিলাম। এবার আজকের দিনে যখন এটা হচ্ছে সেই সময় দেখুন বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কমে যাচ্ছে। স্কুলে যাচ্ছে বাসে বা গাড়িতে করে পড়াশোনা করছে, করে এসে ফিরে আসছে, সব বাড়িতে টিভি রয়েছে, ভিডিও গেমস রয়েছে, তো সবসময় ফিজিক্যাল খেলার মাঠের অভাব, খেলার জায়গা নেই, দৌড়াদৌড়ি তো হয়ই না, করেই না। তো সেই জন্য ক্যালোরি খরচও কম হচ্ছে, আবার ক্যালোরির সাপ্লাইটাও বাড়ছে। সেই মধ্যে একটা ব্যালেন্স করে কি সপ্তাহে 1 দিন 2 দিন বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে গেলেন, সেখানে একটু হাঁটাচলা বেশি হলো, দৌড়াদৌড়ি হলো। খেলার মধ্যেও দেখবেন যে আজকাল ক্রিকেটটা বেশি পপুলার, এবং আপনি যদি ইন্টারেস্টিংলি জিজ্ঞেস করেন যে কী খেলো, ক্রিকেট খেলো, ক্রিকেট খেলো কি করো, ব্যাটিং করি, ফিল্ডিং করতে ভালোবাসা না, দৌড়ানো কাজটা করবে না, উইকেট কিপার হবে। ফুটবল খেলো কি, হ্যাঁ কোন পজিশন, গোলকিপার। সেই জন্যে বাচ্চারাও যেই ওয়েটটা আপনার বাড়ছে, আমাদের মাস্টারমশাই বলতেন তোমার যদি 10 কিলো বেশি ওজন হয় তার মানে তুমি একটা 10 কিলো সুটকেস ঘাড়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছো। তো এই বাচ্চাটাকে অতটা যে এক্সট্রা ওয়েট ক্যারি করতে হচ্ছে, তার মাসেলটা তো সেই তুলনায় 20% স্ট্রঙ্গার নয়, বরং একটু উইকার। আচ্ছা ডক্টর ব্যানার্জি, এই যে এক্সেসিভ ওয়েট বাচ্চারা যদি গেইন করে, এর থেকে অন্য কোনো রোগ হতে পারে? হ্যাঁ, অনেক রকম অসুখই হতে পারে। অ্যাকচুয়ালি যে চাইল্ডহুড ওবেসিটি যেটা আমরা বলি, যে ছোটোবেলায় মোটা হওয়া, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যদি ওভারওয়েট বাচ্চা হয়, তাহলে দেখা গেছে যে এদের বড় হলে বা ইভেন জুভেনাইল ডায়াবেটিস, অর্থাৎ এই 15-16 বছরের মাথায়ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং বড় হলেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিস নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্লাড সুগারটা বেড়ে যায়, এবং সুগার কমানোর জন্য ওষুধ খেতে হয়, অনেককে ইনসুলিন নিতে হয়। শারীরিক এই যে ব্লাড প্রেশার বাড়া, ডায়াবেটিস বাড়া, এবং এর আনুষঙ্গিক বা এর কনসিকোয়েন্স হিসেবে, ফলশ্রুতি হিসেবে হার্টের অসুখ, সোজা বাংলা যেটাকে আমরা করোনারি হার্ট ডিজিজ, হার্টের অসুখ বলি, তার ইনসিডেন্সও অনেকটা বেড়ে যায়। এছাড়া নিউরোলজিক্যাল স্ট্রোক যেগুলো, যাতে প্যারালিসিস ইত্যাদি হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ যেগুলো, সেগুলো বেড়ে যায়। সুতরাং ওভারওয়েটে কিন্তু এগুলো মেজর প্রবলেম। আচ্ছা, এই ছাড়া যেগুলো হয় তো মেজর প্রবলেম হলো। মাইনর প্রবলেম মানে বাচ্চাটা লেথার্জিক হয়ে পড়বে, তার একাডেমিক পারফরমেন্স কমে যাবে, স্পোর্টসে পারফরমেন্স ডেফিনেটলি কমে যাবে, দৌড়াদৌড়ি করতে চাইবে না, খেলাধুলোতেও সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, হ্যাঁ সবসময় একটা বসে বই পড়ার টেন্ডেন্সি হবে, কারণ সে দৌড়াতে পারছে না। আরও বেশি সিরিয়াস হলে একটা স্লিপ অ্যাপনিয়া বলে অসুখ হয়, অর্থাৎ ঘুমানোর সময় হঠাৎ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, এবং তার থেকে অনেকটা মেজর কমপ্লিকেশনসও হতে পারে। দেখবেন যে ক্লাসে যে ছেলেটা খুব মোটা, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার কারণ তাকে একটু দেখতে আনইউজুয়াল। এবার তাকে যখন সে বিরক্ত করছে, ধরুন একটা চিমটি কেটে পালিয়ে গেল, তখন সে দৌড়ে তাকে ধরতে পারছে না, ওরা একটা মজা পেয়ে যাচ্ছে যে তাকে টিজ করাও যাচ্ছে, কিন্তু সে সেই অর্থে রেসপন্ড করতে পারছে না যাতে ওদের আটকাতে পারে। এবার খেলাধুলাতেও সে পিছিয়ে পড়ছে, এবং আলটিমেটলি সবার হয় না, কিন্তু অনেকের দেখা যায় যে স্লাইট লোয়ারিং অফ দ্য ইন্টেলিজেন্স, একটু ঘুম বেশি পাবে, টায়ার্ড হয়ে পড়ছে, সবাই ওকে একটুখানি হাসাহাসি করার জন্য একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হচ্ছে। তো সেই জন্য বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, শারীরিক মানসিক দুটোই হচ্ছে, দুটোই একটা অন্যের থেকে আলাদা নয়, কিন্তু একটার জন্য আর একটা হচ্ছে রিলেটেড। বংশগত হতে পারে, মানে কিছু কিছু বংশগত হয়। এক তো হরমোনাল ডেফিসিয়েন্সি, হাইপোথাইরয়েডিজম এগুলো, বা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, এগুলো বংশগত, এবং বংশগত একটা মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে। ইউজুয়ালি দেখা যায় তার মা, ঠাকমা, বাবা মা, এরা পিসি, তাদের একটা মোটা হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাদের কিন্তু আরেকটু সাবধান হতে হয়। বংশগত হলেও এটা কিন্তু প্রিভেন্ট করা যায়, মানে আরও ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে, আরও বেশি অ্যাক্টিভ করতে হবে, এবং ডায়েটটা কিন্তু সায়েন্টিফিক্যালি ক্যালকুলেট করা, মানে একদম কম খেলাম দুর্বল হয়ে গেলাম সেটা নয়। ফ্রুটস খাওয়া, ভেজিটেবলস খাওয়া, ইজিলি ডাইজেস্টেবল
সুগার জাতীয় জিনিস না খেয়ে রুটি ভাত খাওয়া, এগুলো প্রথম থেকে সাবধান হলে অনেকটাই প্রিভেন্ট করা যায়। এবং কনস্ট্যান্টলি ফ্যামিলিকে ইনভলভ করতে হবে, অর্থাৎ এসে বাচ্চাকে একটা লেকচার দিতে এবং খেও না সেরকম করলে হবে না, মা বাবাকে বোঝাতে হবে, ফ্যামিলির ডায়েটটা নিয়ে আলোচনা করতে হবে, বাড়িতে কী ধরনের খাবার ওরা নর্মালি ইউজ করে, টোটালি ফ্যামিলিকে ইনভলভ করে এবং স্কুলেও টিচারদের সাথে একটু কথাবার্তা বলে স্কুল টিফিনটাকে খাচ্ছে, ফুড হ্যাবিটস অ্যান্ড এক্সারসাইজ, এই দুটো করলে তাহলেই সুফল পাওয়া যায়। এবং তাতেও যদি রেসপন্ড না করে তখন কিছু কিছু সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন সেগুলো করে যে অন্য কোনো কন্ডিশন থেকে এটা হচ্ছে কিনা। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি। শুনলেন তো, আপনারা যারা মা তাদের হয়তো একটু রাগ হচ্ছে যে কি বলছে রে বাবা, বাচ্চাকে কম খেতে দেবো না, কম খেতে দেবেন, লেস ক্যালোরিক ফুড খাওয়ান, বাচ্চা যাতে সুস্থ থাকে, চেহারা ভালো থাকে। বেশি বেশি খাওয়ানো মানেই কিন্তু বাচ্চা সুস্থ থাকবে তা কিন্তু নয়, সেটা নিশ্চয়ই আমাদের আলোচনায় এতক্ষণে আপনারা বুঝে গেছেন। এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে লিখুন, আমার নামটা মনে আছে তো, দেবচানী। আর আমাদের ঠিকানা হলো নারী, আলফা বাংলা, জি টেলিফিল্মস লিমিটেড, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল alphabangla@znetwork.com, ফোন নাম্বার 24769759। নারী স্বাস্থ্য বিভাগ আপনাদেরই জন্য। আপনারা আমাদের লিখে পাঠান আপনার সেই রোগের কথা, যে রোগ থেকে প্রাণপণ লড়াই করে আপনি বেঁচে উঠেছেন, সেই ডাক্তারটির কথা যিনি আপনাকে বাঁচিয়ে তুলেছেন, আর সেই দিনগুলির কথা যখন আপনি লড়ছিলেন। রোগী, ডাক্তার, চিকিৎসা এই সব নিয়ে না আমরা ভীষণ ভীত, কিন্তু এই ভয়টা আপনারাই কাটাতে পারেন। আপনার সেই ঘটনাগুলো আমাদের জানান, আমরা সকল দর্শকের সামনে কথা দিচ্ছি ঠিক তুলে ধরব। আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পেট, অর্থাৎ পেটের মেদ বৃদ্ধি কিছুতেই কমতে যায় না, যেন একটা ফিক্সড ডিপোজিট। কিন্তু এই ফিক্সড ডিপোজিট কি ভাঙানো যায় না? নিশ্চয়ই যায়। আজকে আমরা দেখাবো এমন এমন ক্রাঞ্চেস যেগুলো একদম সিম্পল, খুবই সহজ, প্রত্যেকেই করতে পারেন, যার দ্বারা আমাদের শুধু পেটই কমবে না, হজম শক্তিও বাড়বে। নমস্কার, আমি নারীর কমলিকা। প্রতিদিনের মতো চলে এসেছি এই বিউটি সেগমেন্ট নিয়ে আপনাদেরই জন্য। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমাদের অতিথি, প্রিয়দর্শিনী হার্বাল বিউটি ক্লিনিকের অ্যারোমা থেরাপিস্ট ডক্টর কেয়া শেঠ। আসুন ওনার সঙ্গে একটু কথা বলি। নমস্কার কেয়াদি। আচ্ছা কেয়াদি, আজ আপনি আমাদের কি দেখাবেন? আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে নাইট্রোজেন ট্রিটমেন্ট। নাইট্রোজেন ট্রিটমেন্ট? হ্যাঁ। আচ্ছা, এই ট্রিটমেন্ট মানে আমরা তো অক্সিজেন ট্রিটমেন্ট জানি স্কিনের জন্য, নাইট্রোজেন ট্রিটমেন্টটা কেন দরকারি এটা যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। হ্যাঁ, নাইট্রোজেনটা হচ্ছে একটা প্রোটিন, হ্যাঁ, প্রোটিনের একটা অংশ। তো আমাদের যে নতুন কোষ গঠন করে, সেই নতুন কোষ গঠন করতে প্রোটিনটা দরকার হয়। তো আজকের দিনে তো ফ্রেশ হাওয়া তো পাওয়া যায় না, মানে বায়ুমণ্ডল থেকে ফ্রেশভাবে নাইট্রোজেনও সেভাবে নেওয়া যায় না, সেই জন্য আমাদের বাইরের থেকে দেওয়া প্রয়োজন হয়ে পড়ছে। আচ্ছা, এই নাইট্রোজেনটা সাধারণত আমরা কি করি, ডাইরেক্ট মানুষ কিন্তু নিতে পারে না। যেমন অক্সিজেন আমরা ডাইরেক্ট নিতে পারি, কিন্তু নাইট্রোজেনটা কিন্তু সেভাবে নিতে পারি না, নেওয়া বোধহয় উচিত নয়, না নেওয়া যায় না। আচ্ছা, তো সেটা আমরা কি করি, যে কোনো উদ্ভিদ থেকে নিই। উদ্ভিদ তার নাইট্রোজেনটা তার বীজ অংশে রেখে দেয়। যেমন শিম গাছ, তার যে বীজ অংশ বা শিমের বীজের মধ্যে নাইট্রোজেন আছে, সেটাকে যখন আমরা খাচ্ছি সেটা থেকে নাইট্রোজেনটা পাচ্ছি। আবার যখন উদ্ভিদ বা মানুষ যখন মারা যাচ্ছে, সেটা কিন্তু যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, সেই মাটিতে গিয়ে নাইট্রোজেনটা দেখা যায় যে আবার ওটা ন্যাচারালি ওই রিসাইক্লিং হতে থাকে।
তো সেইভাবে নাইট্রোজেনটা যে ফ্রেশ পাওয়া যাচ্ছে না বলে কিন্তু বাইরে থেকে আমাদের দেওয়া প্রয়োজন হয়ে পড়ছে। আর নতুন কোষ যে গঠনের জন্য সেল রিনিউয়াল প্রসেস যেটা আমরা বলি সেটা মানে কত ইন্টারভ্যালে, কোন সময়ের ইন্টারভ্যালে এটা আমাদের রিনিউয়াল করতে হয়, মানে উচিত এটা মোটামুটি মাসে 2 বার করাটা বেটার হয়। আচ্ছা, 2 বার। আর এটা বিশেষ করে দরকার পড়ে যারা স্কিনে একদম যত্ন নিতে পারে না। তো আমরা একটু ট্রিটমেন্ট এবার দেখবো এবং দর্শক বন্ধুরা দেখবেন নিশ্চয়ই। আচ্ছা, ফার্স্টে ওর স্কিনটা আমি পরিষ্কার করেই নিয়েছিলাম আগে, আচ্ছা, ক্লেনজার দিয়ে। তো তবু আমি আরেকবার নাইট্রোজেন ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, এটা ওই ফেশিয়ালের মতো ওই স্ট্রোক গুলোকে ঠিক রেখে আপওয়ার্ড স্ট্রোকে আপনি করবেন। আর কতবার করতে হবে এটা আমাদের, মানে মাসে অন্তত একবার তো করা যেতেই পারে, কিন্তু বেশি ভালো রেজাল্ট হয় কি আমাদের? না, বেশি বেটার হয় এটা 15 দিন ছাড়া ছাড়া করলে। 15 দিন ছাড়া ছাড়া। এবার পিউরিফাই জেল নিচ্ছি আমি। আচ্ছা, এই জেলটা জাস্ট আমি লাগিয়ে দেবো, দিয়ে হালকা একটা ম্যাসাজ করব, যেটা 5 মিনিট পর্যন্ত। আচ্ছা, আর এই ম্যাসাজ করার পদ্ধতি, এটা জাস্ট লাগিয়ে নিলাম। ম্যাসাজ করার পদ্ধতিটা কিন্তু সাধারণ ম্যাসাজের থেকে আলাদা। আচ্ছা আচ্ছা, এটা লিম্ফেটিক ম্যাসাজ। আচ্ছা, অ্যারোমা থেরাপিটা এখন খুব চল এসেছে আমাদের এখানে। তো আগে তো এটা সম্পূর্ণ ওই ওয়েস্টে, মানে আমাদের বিদেশে ছিল না। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের দেশেরই একটা ট্রিটমেন্ট, আমরাই তার সঙ্গে পরিচিত ছিলাম না বহু বছর। যদি সেরকম আমরা যদি দেখি যে রামায়ণ যুগে চলে যাই, রামায়ণ যুগে যখন লক্ষণ, যদি এটা কাল্পনিক হয়ে যায় ব্যাপারটা, তবুও কিন্তু আমরা তখনকার দিনে এই গল্প কথার মধ্যেও কিন্তু অ্যারোমাটা খুঁজে পাই। সেটা হচ্ছে যে লক্ষণ যখন মানে মেঘনাদের বাণী যখন বিদ্ধ হলো এবং সে যখন মারা গেল, তখন হনুমানকে যে মেডিসিনটা আনতে বলেছিল, মানে বিশল্যকরণী যে পাতাটা, সেটা কিন্তু বেটে খাওয়ানো হয়নি বা ওকে কিন্তু জখমে লাগানো হয়নি, সেটা কিন্তু শোকানো হয়েছিল। ওই সেন্সাস অর্গানটা আমাদের খুব কি বলবো, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অর্গানস। সেটার জন্যই এখন অ্যারোমা থেরাপিটা এতটাই আর কি ইন আমাদের কাছে। তো ফার্স্ট এটাতে ম্যাসাজ বেশি দরকার নেই, জাস্ট লিম্ফেটিক ম্যাসাজ করে। আর এই ম্যাসাজটা কিন্তু কপাল থেকে আরম্ভ হবে, হালকাভাবে ছড়িয়ে দিয়ে কিন্তু একদম পা পর্যন্ত ম্যাসাজটা যাবে, যেটা এখানে দেখানো সম্ভব হচ্ছে না। আর এটা মোটামুটি 15 মিনিট ম্যাসাজ হবে, দিয়ে পুরো স্কিনটাতে এইভাবে থেকে যাবে। স্কিনটা যখন টেনে নিল, এরপর কিন্তু জেলটা যেটা আপনি অ্যাপ্লাই করেছেন সেটাও বোধহয় স্কিনটা টেনে নিয়েছে, যে একদম শুকিয়ে গেছে। এবার এটাকে আমি একটু ওয়াশ করে নেবো। এই জেলটাকে আবার গালভানিক পজিটিভ দিয়েও ভেতরে পেন্ট্রেট করানো যেতে পারে, কিন্তু এখানে তো সেটা সম্ভব হচ্ছে না, যার জন্য আমি এটাকে ওয়াশ করে নিতে তুলে দিচ্ছি। আচ্ছা দিদি, তখন আপনি ওই লিম্ফ্যাটিক ম্যাসাজটা যেটা ওকে দিলেন, সেটার প্রয়োজনীয়তা কি আমাদের? লিম্ফ্যাটিক ম্যাসাজটা করলে কি হয়, দেহের যে এক্সট্রা টক্সিনটা সেটা কিন্তু বেরিয়ে যায়, যার ফলে টেনশনটা চলে যায়, বা একটা মানে শরীরের মধ্যে একটা রিল্যাক্স ব্যাপারটা চলে আসে স্কিনটা, যার ফলে আরও বেশি গ্লো করে বা তরতাজা হয়। টেক্টোরাইজিং এই জেলটা যে লাগাবো, এটা এইভাবে লাগিয়ে রাখতে হবে। আচ্ছা, মানে মাস্কের মতো পুরো মুখটাতে লাগিয়ে রাখতে হবে, চোখের পোর্শনটা বাদ দিয়ে বোধহয়। চোখের পোর্শনটা বাদ দিয়ে। আচ্ছা দিদি, এই নীলচে আভাটা বেরোচ্ছে, এটা কেন? মানে কেমিক্যাল তো আপনি বললেন নেই, মানে কি ধরনের হার্বাল প্রোডাক্ট আছে যার জন্য একটা এতগুলো রং বেরোচ্ছে? ওর নানা রকম হার্বস রয়েছে, যেটা রয়েছে ঘৃতকুমারী রয়েছে, আচ্ছা সেটা হচ্ছে আরও ক্যামোমাইল রয়েছে, এর মধ্যে কিছু অয়েলের মিক্সিংও রয়েছে, অ্যারোমেটিক অয়েল, সেগুলোর একসঙ্গে মিক্সিং হয়ে কিন্তু এবার কালারটা আসছে, এরকম দেখাচ্ছে। এরপর আমি একটা রে ফেলবো। আচ্ছা, এইভাবে স্কিনের মধ্যে দিলে এটা আরো তাড়াতাড়ি করে সুন্দরভাবে পেনিট্রেট হচ্ছে। এটা কি জলে? হ্যাঁ, না ওর কোনো জ্বালা করছে না, ওর জ্বালা করছে না। ও কিন্তু এটা ঠান্ডা একটা মানে অনুভব করছে। আচ্ছা, আর এতে তাড়াতাড়ি ব্যাপারটা টেনেও যাচ্ছে ত্বকের মধ্যে। আচ্ছা, এবারে কি স্টেপ আমরা দেখব? হ্যাঁ, এবারে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, মানে রেটা দেওয়ার পরে এবারে ওইটা যখন টেনে গেছে স্কিনে, তখন ওটাকেও পরিষ্কার করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু পরিষ্কার করার আগেও একটা আমাদের জিনিস মানে করা গেল না এখানে, সেটা হচ্ছে ভেপোজোল।
মানে ওজোন গ্যাসটাকেই আমরা কিন্তু আরো বেশি করে পেনিট্রেট করতে ইনফ্রারেড রশ্মির মাধ্যমে পাঠিয়ে দিয়ে এটাকে আরো তাড়াতাড়ি পেনিট্রেট করানো হচ্ছে, বা পোস্টগুলো যেটা খোলা হলো সেই পোস্টগুলোতে যাতে এই নাইট্রোজেনের যে প্যাকটা লাগিয়েছি মানে ক্রিমটা সেটা যাতে আরো তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারে। এরপর যেটা করব, এই যে এরকম অ্যাম্পুল রয়েছে দেখো। আচ্ছা, এগুলো মানে এটা নাইট্রোজেন এক একটা অ্যাম্পুল। আচ্ছা, অ্যাম্পুল, ওকে। এটা আমি কাঁচি দিয়ে কেটে নেব, দিয়ে এটা লাগিয়ে দেব। আচ্ছা, এই ব্যাপারটাও আমাদের বোধহয় খুব নতুনত্ব লাগবে অনেকের, কেন এরকম চট করে আমরা মানে দেখতে পাই না। ক্যাপসুলের মধ্যে প্রোটিন, তারপর ভিটামিনস, নাইট্রোজেন মানে এইভাবে যে থাকতে পারে, এবং সিম্পলি সেটাকে মাথাটা কেটে যে আমাদের স্কিনে অ্যাপ্লাই করা যায় সেটা আমাদের সবার জানা নেই। বাহ, আমি তো দেখতে পাচ্ছি আপনার আঙুলগুলো শুধু ওর ত্বককে ছুঁচ্ছে, আর মেশিনটা ডিরেক্টলি ওর ত্বকে লাগছে না। মেশিন কিছু লাগবে না, মেশিনটাই কিন্তু আমার আঙুলগুলো চালাচ্ছে। হ্যাঁ, মানে মেশিনের যে ভাইব্রেশনটা হচ্ছে সেই ভাইব্রেশনটা দিয়েই আপনার আঙুলগুলো ওর পুরো ত্বকে মুভ করছে। এরপর যেটা আমরা করব যে কোলাজেন একটা প্যাক দেব। কেদি, এটা যে কোলাজেন প্যাক, এটা কি আপনি, এটা আপনারই প্রোডাক্ট, নিজের আপনারই বানান? হ্যাঁ, এই প্যাকটা আমরাই বানাই। আচ্ছা, একটু লালচে আভা আসছে, এটা রংটাই কি এরকম হয়? হ্যাঁ, এটা রংটাই এরকম। এই প্যাকটা খুব মোটা করে দিতে হয়, আর এই প্যাকটা যখন শুকিয়ে যাবে, মানে আমরা যেটা ডাবল লেয়ার প্যাক বলি সেরকম করে এটাকে প্রয়োগ করতে হবে। শুকিয়ে গেলে এটা পুরো একটা মাস্কের মতো উঠে আসবে স্কিন থেকে। আচ্ছা, যেমন প্লাস্টিক মাস্কগুলো হয় ঠিক সেইভাবে, মানে অ্যাজ ইফ চামড়া উঠে আসছে ওরকম একটা এফেক্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে পুরো একটা ওরই মুখের একটা আদলে একটা প্লাস্টিক মাস্ক বেরিয়ে আসবে। অসাধারণ। আর এর সঙ্গে আমি ওর চোখে দেব একটা, মানে এই যে প্যাকটা অ্যাপ্লাই করলেন তার মধ্যে একটা ম্যাসাজ চলছে। হ্যাঁ, অদ্ভুত, খুব অদ্ভুত। এই যে চোখের ওপরে একটা স্মুদিং জেল আমি লাগিয়ে দেবো। এরপর আমাদের 5-7 মিনিট ওয়েট করতে হয়, পুরোটা মাস্কের মতো উঠে আসে। আচ্ছা, হ্যাঁ, এবার এটা আমি, বাহ, মানে একটু আর কি স্কিনে লাগা থাকবে না? না, পুরোটাই এভাবে বেরিয়ে আসবে। ঠিক যেন ওর মুখের আদলের মতোই একটা প্লাস্টিকের মাস্ক হিসেবে ব্যাপারটা বেরিয়ে এলো, দেখুন। আর এর সঙ্গে সঙ্গে বোধহয় ওর ত্বক পেয়েও গেল সেই নাইট্রোজেন, তাই তো? হ্যাঁ, এই মাস্কের সঙ্গে সঙ্গে কিন্তু ওর যে ডেড সেলগুলো সেটাও কিন্তু বেরিয়ে এলো। আচ্ছা, এই মাস্কটার সঙ্গে ওর ডেড সেলস বেরিয়ে এলো। হ্যাঁ, এবার বোধহয় আমাদের একটু জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এটা সাধারণত জল লাগে না, কিন্তু এত কম টাইমে এটা তোলা হলো বলে আচ্ছা আচ্ছা একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। এর মধ্যেই স্কিনটাও কিন্তু বেশ গ্লো করতে আরম্ভ করেছে। আর সেটা বোধহয় ওর ত্বক দেখেও বোঝা যাচ্ছে, কেন একটা চকচকে ভাব অলরেডি চলে এসছে, কিন্তু ভেতরে ইন্টারনালি সেলটা কিভাবে গ্রো করছে সেটা তো আর আমরা সচক্ষে দেখতে পারবো না, সেটা ও নিজেই ফিল করবে কিছুদিন পরে। সত্যি আমার কাছে এরকম একটা ট্রিটমেন্ট কিন্তু খুব নতুন। ইনফ্যাক্ট কলকাতায় অনেকেই হয়তো এর সাথে পরিচিত নন, এবার হয়ে যাবেন। এ ব্যাপারে ডক্টর কেয়া শেঠের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান বা তার ক্লিনিকে যেতে চান, সে ব্যাপারে আমাদের অবশ্যই লিখে জানাবেন। আপনাদের জানা যদি কোনো ঘরোয়া ইউনিক বিউটি টিপ থাকে সেটা আমাদের লিখে পাঠান। সবার বিউটি টিপের মধ্যে থেকে আমরা সেরা বিউটি টিপ বেছে নেব, এবং তিনি পাবেন আমাদের নারীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। আর এই কম্পিটিশনে আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করেছি। আপনারা চট করে একটা ভালো ছবি তুলে নিন, স্টুডিওতে, বাড়িতে, পোর্টফোলিও, যে কোনোভাবে, এবং আপনারা সেই ছবিটা আমাদের পাঠিয়ে দিন। সবার ছবির মধ্যে থেকে যার ছবি আমাদের সব থেকে ভালো লাগবে তিনি হবেন আমাদের নারীর ফেস অফ দ্য উইক। হ্যাঁ, আর তিনি সুযোগ পাবেন এখানে এসে যোগদান দেওয়ার জন্য। তাহলে দেরি কিসের? শিগগিরই ছবি পাঠান, অনুষ্ঠান দেখুন, চিঠি লিখুন, আর ভালো থাকুন। নমস্কার।
অনেকক্ষণ ধরে বসে আছেন না টিভির সামনে, তাই তো আমি, পিঙ্কি আর মনামি দুজনেই দৌড়ে চলে এলাম নারীর রান্নাঘরে। আর আমাদের সাথে আছে দেবযানীদি, অর্থাৎ দেবযানী রায়। নমস্কার দেবযানীদি। তাহলে আজকে বলুন, আমরা ঝটপট করে একটা ভেজিটেবল রান্না খেতে ইনফ্যাক্ট ভীষণ ইচ্ছে করছিল। আর সেটা মানে একদম অয়েল থাকবে না, বেশি স্পাইসি হবে না, তাই তো? একদম। এই টিপসগুলোই আমরা তোমার কাছ থেকে খুব ভালো পাই, জানো তো। তুমি আজকে কি বলো, আমাদের কি টিপস দিচ্ছ, কি রান্না শেখাচ্ছ? আজকে বেকড ভেজিটেবলস বানাবো। তার জন্য আমাদের লাগছে দুধ, দুধ, ময়দা, গাজর, একটা হচ্ছে কড়াইশুঁটি, বিনস, একটু মরিচ আর নুন। গ্যাসটাকে একটু অল্প করে দেবো? না, প্রথমে তো দুধটা দিচ্ছি, একটু পরে অল্প করে দেবো। আচ্ছা। দুধের পরিমাণটা ডিপেন্ড করছে আপনি কতজনের মতো মানে রান্নাটা হবে আর কতটা পরিমাণে সবজিটা ইউজ করা হচ্ছে সেটার উপরে। কতটা দুধ ইউজ করছি? এটাতে আমার 250-র মতো আছে। 250। আর সব থেকে ভালো হয় যদি ডাবল টোন মিল্ক ইউজ করা হয়, সেটাতে অনেকটা ফ্যাট রিমুভ করা থাকে। তো কাজে যে খাবারটা খাওয়া হচ্ছে একদমই কিন্তু তেল ইউজ হচ্ছে না। এটা আমি সেদ্ধ করে রেখেছি, এইটাও সেদ্ধ হবে, এটাও সেদ্ধ, এটাও সেদ্ধ, তিনখানাই সেদ্ধ থাকছে। গাজর সব সেদ্ধ করা, কড়াইশুঁটি তিনটেই সেদ্ধ করা আছে। এটা আমরা হোয়াইট সস বানাবো। হোয়াইট সস যখন বানায় তখন প্রথমে নিয়মটা হচ্ছে প্রথমে বেশ কিছুটা মাখন দিয়ে তার সাথে ময়দাটা একটু ঘুরিয়ে ময়দাটা ওইটাতে একটু ব্রাউন করে তারপরে আস্তে আস্তে দুধটা ঢালতে হয়। কিন্তু যেহেতু আমি কোনো মাখন বা তেল কিছু আমার রান্নাতে ইউজ করব না, সেই জন্য আমি একটুখানি দুধ নিয়ে একটুখানি ময়দা আগেই গুলে নিই। এই মানে এইটার মতন, এই পরিমাণ মতন 1 চামচ ময়দা তো? এখন আমরা যতটা মানে অ্যাকচুয়ালি আরো বুঝতে পারবো যতখানি মানে গাঢ়টা কিরকম হবে। আচ্ছা আচ্ছা। তোমাকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো লামস না হয়। দরকার হলে একটুখানি হাত দিয়েও দেখে নিলে। লামস হলেই কিন্তু খুব অসুবিধা, মানে ওইটার ভেতরে তাহলে খুব এরকম এত বড় বড় চাঙ্কি পিসেস থাকবে ময়দা। তুমি আমাকে একটু কাঠের ওই স্প্যাচুলাটা দাও। নিশ্চয়। এটা খুব আস্তে আস্তে ঢালতে হবে। আমি নাড়বো? হ্যাঁ। আচ্ছা। সবাই মিলেমিশে রান্না করতে বেশ ভালো লাগে না রে মানামি? এটা কতক্ষণ হবে দেবযানীদি? এটা যেই মানে একটুখানি ঠিক হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে। আচ্ছা দেবযানীদি, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো আমার জন্যই আর কি। এগুলো তো সব আমরা ভেজিটেবলস দিয়ে রান্না করছি, তো কেউ যদি চিকেন দিয়ে খেতে চায় তো হয় কি? হ্যাঁ, এটাতেই তুমি কি করবে, তুমি একটুখানি বয়েলড চিকেন যদি রেখে দাও আগে থেকে। হ্যাঁ, তো আমি যেভাবে ভেজিটেবলস অ্যাড করছি সবজিগুলো সেইভাবেই চিকেন অ্যাড করবে। তাহলে কি ওগুলো এরকম চিকেনগুলো ছোট ছোট চিকেনগুলো ইউজুয়ালি এই রান্নাতে বেকড চিকেন যেটা হয় সেটা ইউজুয়ালি শ্রেডেড ফর্মে হয়, একটু লম্বা লম্বা করে কাটা। এটা ভেটকি ফিলেট দিয়েও করা যায়, মাছ দিয়েও করা যায়, বেকড ফিশ ও করা যায়, মানে ভেজিটেবল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। আর আরেকটা জিনিস, যারা মাখন বা চিজ খেতে চান, এটাতে কিন্তু অনেকটা গ্রেটেড চিজ দিয়ে দিলে কিন্তু ন্যাচারালি খাবারটা খেতে আরো ভালো হয়। নিয়মটা হচ্ছে বেশ মাখন আর গ্রেটেড চিজ এতে দেওয়ার, কিন্তু এটা যেটা আমরা করছি একদম বিনা মাখন বিনা মানে চিজ কিছুই না, একদম মানে লো ফ্যাট যেটাকে বলে। আর খেতে কিন্তু খুব ভালোই হবে, এখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে। বা সেই হোয়াইট সসের একটা গন্ধও বেরোয়। হ্যাঁ, আর যদি মনে করেন ময়দার পরিমাণটা একটুখানি সাবধানে দিতে হবে, কারণ আবার বেশি হয়ে গেলে বেশি ঘন হয়ে যেতে পারে, বেশি তাহলে না ভীষণ ওই মানে কি বলবো একটা ভীষণ ঠিক হয়ে গেলে তো সেটা খেতে কিন্তু ভালো হয় না। আচ্ছা দেবযানীদি, এই যে রান্নাটা যেটা আপনার খুব শখ, তো এইটা এই রান্না করব, লোককে বিভিন্ন রান্না খাওয়াবো, তো এটার ইন্সপিরেশনটা কোথায় পেলেন? এটা মানে কি বলবো, নিজের থেকেই একদম মানে একটু রান্না নিজে খেতে ভালোবাসি, সেই জন্য রান্না করতেও ভালোবাসি। তুমি কি ধরনের খাবার খেতে ভালোবাসো? আমি চাইনিজ। তুমি চাইনিজ বানাও? হ্যাঁ, চাইনিজ বানাই। দুটো পরপর জিনিস মিলে গেল জানিস কি রে? আমি নিজে যেটা যেমন বললো দেবযানীদি, যে দেবযানীদি নিজে খেতে খুব ভালোবাসে আর চাইনিজ খেতে ভালোবাসে, দুটোই মানে আমার সাথে বেশ ভালো মিল আছে।
আচ্ছা এটাতে আলাদা করে চিনি দেওয়ার তো দরকার নেই না, এটা কিন্তু একদমই মিষ্টি ডিশ না। আচ্ছা, এটা একদম নোনতা। আচ্ছা, এবারে এটাতে নুন দেবো। নুন কি মানে আন্দাজ মতো? আন্দাজ মতো, এটা কিন্তু একদম আন্দাজ মতো। কিন্তু এই ডিশটাতে একটু বেশি নুন একটু বেশি লাগে, যেহেতু দুধ আর ময়দাটা আছে সেজন্য নুনটা একটু বেশি লাগে। অনেকটা ঠিক হয়ে গেছে। এবারে আমরা ভেজিটেবলস গুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। আমি মিক্স করে দিই। করো। একেই বোধহয় বলে না হাতে কলমে শেখা। হাতে কলমে শেখা। একটুখানি মরিচ ছড়িয়ে দিলাম। হোয়াইট পেপারও ইউজ করা যায়, ব্ল্যাক পেপারও ইউজ করা যায়। যেহেতু কোনো লঙ্কা যাচ্ছে না, কোনো গ্রিন চিলিজের কোনো ইউজ নেই, সেজন্য পেপারটা দিলে কি হয় একটু ঝাল ঝাল মুখে থেকে। আর পুরোটাই তো একদম ব্ল্যান্ড, সেই জন্যে। কিন্তু সমস্ত রকম কালার মিলিয়ে কিন্তু দারুণ একটা কালার হয়েছে। মানে একদম সাদা বেস, তার উপর যেমন ধরুন তারপরে গ্রিন আছে, মানে কড়াইশুঁটিটা আছে, গাজরের অরেঞ্জ কালারটা আছে, ওটাও তো গ্রিন। আচ্ছা দেবযানীদি, একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা সবজি কিন্তু আপনি ছোট ছোট ডাইসে কেটে নিয়েছেন, তো এই রান্নাটার জন্য কি এইটাতে এরকম ভাবেই কাটা নিয়ম? এটা লম্বা লম্বা করলে জিনিসটা ভালো হয় না। মানে প্রত্যেকটা রান্নার জন্য কিন্তু আলাদাভাবে কাটার নিয়ম আছে। সব রান্নায় কিন্তু মানে বাঙালি খাবারেও ওরকমই সিস্টেম আমাদের, মানে সব রান্নায় তো একরকম ভাবে সবজি কাটা হয় না, ঠিক সেরকমই এইটা। যেমন মাছের ঝোলের আলু আর সত্যি মানে মাছের ঝোলের আলু আর ধর আলু ভাজার আলু। এক্স্যাক্টলি। এটা এবারে হয়ে গেছে। এবারে একটা বেকিং বোল বা কিছু একটা দিয়ে দাও। বেকিং বোল, যেটা ধরো মাইক্রো ওভেনে ঢোকাতে পারবো। যদি কারোর কাছে ওভেন না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি এরকমও কিন্তু খেতে পারেন। যেহেতু এটাতে কোনো চিজ যাচ্ছে না, এটা যে মানে মাইক্রো ওভেনে যে বেকই করতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, এটাকে নামিয়ে নিয়েও এটা খাওয়া যেতে পারে তো? হ্যাঁ, কিন্তু বেকটা করলে কি হয়, এটা একটু বেশ শক্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার এটাকে ওভেনে দিয়ে দিতে হবে? হ্যাঁ, একটু ওভেনে দিয়ে ওভেনে দিয়ে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট রাখতে। টেম্পারেচার কত দিতে হবে? টেম্পারেচার এটা হাইতেই রেখে দাও, কারণ আমি তো বেশিক্ষণ রাখবো না। আমি 10-এ রাখি। হ্যাঁ। আপনারা হয়তো জানেন না, দেবযানীদি কিন্তু নিউট্রিশনিস্ট, তো সেই জন্য আমরা আজকে যে বেকড ভেজিটেবলটা বানালাম, এটা দেবযানীদির কাছ থেকে জেনে নেব ফুড ভ্যালুটা কি। এটা আমি যে কোয়ান্টিটি বানিয়েছি, এটা কিন্তু টোটাল ক্যালোরিজ হবে অ্যাপ্রক্সিমেটলি 200 ক্যালোরিজ, বেশি না। আর এটা তো দুজন ইজিলি খেতে পারবে। আর সবথেকে ভালো হচ্ছে এটাতে ডাবল টোন মিল্ক ইউজ করছি। যারা ভেজিটেরিয়ান তাদের কাছে কিন্তু প্রোটিনও যাচ্ছে দুধ থেকে। আচ্ছা, ডাবল টোন মিল্কটা কি আমরা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ইজিলি অ্যাভেলেবল, মাদার ডেয়ারি বুথেই পাওয়া যায়। আচ্ছা, আর তারপরে হচ্ছে যে সবজিগুলো ইউজ করছি, সবজিতে অনেক ফাইবার থাকে। আচ্ছা, সেইগুলো আমরা যেহেতু ব্যবহার করছি, ফাইবারও থাকছে এই ফুডটার ভেতরে, সেই জন্য ক্যালোরি ওয়াইজ এটা কিন্তু খুব কম। আর যেহেতু আমরা কোনো মাখন তেল কিছুই ইউজ করছি না এটাতে, সেটা 200 ক্যালোরিজ যদি একজন যদি হাফ খায়, এটা একজন পুরোটা খেতে পারবে না। পুরোটা খেলেও 200 ক্যালোরিজ অ্যাকচুয়ালি কিছুই না। 200 ক্যালোরির ব্যাপারটা কিন্তু আমি জানতাম না যে খাওয়া যায়, মানে কি কত পরিমাণ না পরিমাণ খেলে ভালো হয় ঠিক হয়, এগুলো তোমার কাছ থেকে জেনে নেব পরে আমরা। এবারে মনে হচ্ছে হয়ে গেছে, ওটা বার করতে হবে। বেশ খুব গরম আছে, একটু কাপড় দিয়ে বার করবে। এটা তো কালার কিছু চেঞ্জ হবে না? না, যেহেতু চিজ দেওয়া হয়নি। চিজ থাকলে চিজটা উপরে ব্রাউন হয়ে যায়, কিন্তু এটাতে তো কোনো চিজ দেওয়া হয়নি, কাজে কালার চেঞ্জ হবে না। এটা অন্য কোনো বলে ঢালারও কোনো কিছু নেই। যেটা আমরা টেস্টই করি একেবারে না। কিন্তু হ্যাঁ, এখানটা একবার একটু মনে হচ্ছে বাটিটা খুব একটা ব্যালেন্সে নেই। এবার টেস্ট করার পালা। টেস্ট করার পালা। আমাকে একটা চামচ দেন। আরে হ্যাঁ, নিশ্চয়ই, ভালো চামচ দিই। দারুণ হয়েছে দেবযানী, মানে চিজ ছাড়া এত ভালো টেস্ট এসছে, সত্যি ভাবা যায় না।
ভীষণ ভালো হয়েছে। বেকড ভেজিটেবল করতে আমাদের লাগছে গাজর 1টা, বিনস 4 থেকে 5টা, মটরশুঁটি 100 গ্রাম, দুধ 500 মিলিলিটার, গোলমরিচের গুঁড়ো। দুধ ফুটিয়ে নিন। একটি পাত্রে ময়দা নিয়ে তাতে কিছুটা দুধ দিয়ে মিশ্রণটিকে ঘন করে নিন। এই মিশ্রণটিকে বাকি দুধ দিয়ে তা ক্রমাগত নাড়তে থাকুন। এরপর এতে সেদ্ধ করা সবজি, গোলমরিচের গুঁড়ো ও পরিমাণ মতন নুন দিন। এরপর 5 মিনিট বেক করুন। গরম গরম পরিবেশন করুন। আপনারা সবকিছু লিখে নিয়েছেন তো রেসিপি? আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, খেয়ে আমাদের জানান কেমন লাগলো। আর হ্যাঁ, পুরস্কার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নতুন নতুন রেসিপি আমাদের লিখে পাঠাবেন। যিনি সেরা রেসিপি পাঠাবেন তাকে কিন্তু আমরা পুরস্কৃত করব। আর সুযোগ দেব মনামির সাথে আর পিঙ্কির সাথে নারীর রান্নাঘরে রান্না করা। তাহলে আজকে আমাদের আসতে হবে, আবার পরদিন দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার। বয়স সন্ধি, স্কার্ট ব্লাউজ, বিনুনি দোলা, নারীর এই রূপকে মনে রেখে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান। নারীর যারা নিয়মিত দর্শক, তাদের নিশ্চয়ই মনে আছে তাদের প্রথম ভালো লাগার কথা। সেই অভিজ্ঞতাগুলো যদি চান আমার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। শেষ করার আগে আপনাদের পড়ে শোনাবো জয় গোস্বামীর একটি কবিতা, বয়স সন্ধি। রেশমি তার বাড়িতে গেছে ঢেউ, রেশমি তার বাড়ির কাছে গাছ, রেশমি তোর সোনালি সহপাঠী, রেশমি কাল নাচের ক্লাস আছে, রেশমি আজ বইয়ের ব্যাগ কোথায়, রেশমি আজই স্কার্ট ব্লাউজ নীল, রেশমি আজ ফেরার পথে গাছ, রেশমি কার আগুন ছুঁয়ে এলে, রেশমি এই আগুন শুরু হলো, এসব কথা কাউকে বলবে না। আজকে আসি তাহলে।